দর্শক, সম্প্রতি পুঁজিবাজারের কিছু নীতিগত বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসসিসির ভাবনার ব্যবধান দূর করতে দুই নিয়ন্ত্রক সংস্থার বৈঠক হয়েছে। তার এক সপ্তাহ পর আবার অর্থ মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে, কিন্তু সমাধান না আসায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের অসমর্থিত খবর এসেছে গণমাধ্যমে। বৈঠকের খবরে বাজারে একদিকে কোনো দিন যেমন সূচকের উত্থান হয়েছে, আবার সমাধান না আসার খবরে সূচকে বড় পতনও হয়েছে। কিন্তু কেন এই অস্থিরতা? বিনিয়োগকারীদের আস্থার সংকট কি আবারও প্রবল হচ্ছে? পুঁজিবাজারে ব্যাংক ছাড়াও আরও যে সকল বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে তারা কেন নিষ্ক্রিয়? এসব বিষয় নিয়ে কথা বলতে চাই আজকের অর্থযোগে। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ। দুজনকে স্বাগত একাত্তর অর্থযোগে এবং অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হবার জন্য। মাহমুদ হোসেন এফসিএ, শুরুতেই আপনার কাছে আসতে চাই। গেল সপ্তাহে বুধবার দেখলাম আমরা একদিনেই সূচক প্রায় 100 পয়েন্টের মতো পড়ে গেল। আর শুধু গত সপ্তাহেই নয়, আমরা গত 3 মাস ধরেই এমন অস্থিরতা দেখছি বাজারে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। যে ব্যাপারটা এখানে লক্ষণীয় যে আমাদের পুঁজি বাজারের যে একটা ভঙ্গুর অবস্থা, এটা কিন্তু অনেকটা আপনার আবার সামনে চলে আসলো। নয়তো শুধুমাত্র এই যে ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা নিয়ে যে দুটো রেগুলেটরি প্রতিষ্ঠানের একটু মতবিরোধ আছে বা ভিন্ন অবস্থান আছে, এটার বৈঠক অথবা বৈঠকে যে সমাধানের দিকে না যাওয়ার সংবাদে মার্কেট কেন এত উঠবে বা কেন পড়বে। তার মানে আমরা সহ বিভিন্ন জন যে বলছিল যে আমাদের মার্কেটের একদম ডেপথ নাই এবং মার্কেট সাস্টেনেবল হচ্ছে না এবং মার্কেটের যে সূচক বারবারন্ত সেটা টেকসই হবে না, সেটাই কিন্তু আপনার আরেকবার প্রমাণ হলো। তো আমাদের মার্কেটকে শুধুমাত্র এই যে বিনিয়োগ সীমা আর কস্টে হবে, কস্ট প্রাইসে হবে না মার্কেট প্রাইসে হবে, তারপর বন্ডের ইনভেস্টমেন্টকে কি বিনিয়োগ সীমার মধ্যে ধরা হবে কি ধরা হবে না, এগুলো দিয়ে কিন্তু লং টার্মে সাস্টেনেবল করা যাবে না। বা আমরা যেটা বলি যে আমাদের অর্থনীতিকে রিপ্রেজেন্টেটিভ করা যাবে না। শেয়ার মার্কেট কিন্তু এলপি থেকে যাবে যদি না আমরা মার্কেটের ডেপথ বাড়ানোর জন্য মার্কেটের যারা একটিভ প্লেয়ার আছে তাদের সক্ষমতা না বাড়াই এবং তাদের সদিচ্ছার প্রতিফলন ঘটাতে না পারি। কেন আমি এটা বলছি, দেখুন বিশ্বের যে কোনো মার্কেটে আপনার মার্চেন্ট ব্যাংক কিন্তু মার্কেটে বিল্ড আপে অনেক বড় একটা রোল প্লে করে। আমাদের এখানে মার্চেন্ট ব্যাংকের না আছে সেরকম সক্ষমতা, না আছে সদিচ্ছা। আমাদের মার্কেট শুধুমাত্র ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কতটা ইনভেস্ট করলো তার উপর বেশ করে অনেকটা মুভ করে। দেখুন এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে গেলে নাই এবং একেবারেই না। এই প্রসঙ্গে আসবো মাহমুদ হোসেন এফসি, আপনি যেমনটি বলছিলেন আপনার কাছে অবশ্যই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই সময় বাজারে তাদের কি ভূমিকা থাকার কথা, তারা কি ভূমিকা রাখছে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। তবে আমার সঙ্গে ফারুক আহমেদ সিদ্দিকী যুক্ত আছেন, একটু তার কাছে যেতে চাই। ফারুক আহমেদ সিদ্দিকী, ব্যাংকের বিনিয়োগ সীমা, বন্ডে বিনিয়োগ সহ বেশ কিছু বিষয় নিয়ে কয়েক দফা বৈঠকেও ঐক্যমতে পৌঁছাতে পারেনি বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক। এই দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে আস্থাহীনতার কারণেই কি সমস্যার সমাধান হচ্ছে না? তাদের মধ্যে কেন এই দূরত্ব, আপনার কি মনে হয়? আমার মনে হয় মাহমুদ সাহেব যে কথাটা বললেন তার সঙ্গে আমি একমত, যে এই মিটিং এর ফলাফলের উপরেই বাজার উঠবে বা পড়বে, বা ব্যাংকিং শেয়ার কতটুকু ইনভেস্ট করতে পারবে তার উপরেই বাজার নির্ভর করবে, এটা খুব ভালো লক্ষণ না। এক হচ্ছে আলোচনা সবসময় প্রয়োজন, আমরা এটা সবসময় বলে আসছি, তবে সেই আলোচনাটা একটা সমস্যার সৃষ্টি হওয়ার আগে আলোচনা হওয়াটাই ভালো। সমস্যা সৃষ্টি হওয়ার পরে বারবার আলোচনা করা কতটুকু সমীচীন আমি জানি না। কারণ এখন বাজার কিন্তু যখনই কোনো ইন্টারভেন করা হচ্ছে না তখন কিন্তু বাজার পড়ছে, 2 দিন 3 দিন বাজার পড়ছে, তারপর আমার মনে হয় বাজারে কিছু হস্তক্ষেপ করে আবার একদিনে 100-150 পয়েন্ট বাড়ানো হচ্ছে, পরবর্তীকালে আবার বাজার পড়ছে, অর্থাৎ বাজারের ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে পতনের দিকে। এখন সেখানে আমরা এই মিটিং হবে, সঙ্গে সঙ্গে বাজারের দাম বেড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, আবার অর্থ মন্ত্রণালয়ে মিটিং হবে, আবার দাম বাড়ছে। আবার দাম পড়া যখন শুরু হলো তখন যে অসমর্থিত খবরে বলা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সভা হবে। তো এই সমস্ত সবার গুজব ছাড়িয়ে বা সত্যি সত্যি শহর যেতে হলেও
সবার উপর নির্ভর করে যদি দাম বাড়ে বা কমে, তাহলে সেটা খুব একটা ভালো পুঁজিবাজারের লক্ষণ হলো না, সাস্টেনেবল পুঁজিবাজারের লক্ষণ হলো না। একটা ধরেন এভাবেই যদি সবার কথা বলে বলে দাম আরো বেড়ে যায়, তারপরে যদি সবার ফলপ্রসূ না হয়, তাহলে বাজারকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? বাজার নিজস্ব শক্তিতে দাঁড়াতে হবে, এবং আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজনীয় বাজারকে স্টেবল করা, যে ভালো ভালো কোম্পানিকে লিস্টিং করা। সেখানে কিন্তু আমরা একেবারেই ব্যর্থ হচ্ছি। বাংলাদেশে অন্তত 40-50-60টা কোম্পানি আছে যারা বাজারে আসলে অত্যন্ত ভালো কোম্পানি, দি মার্কেট উইল বি এনরিচড, কিন্তু তাদেরকে আমরা আনতে পারছি না। কিন্তু কেন পারছি না ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে কি মনে হয় যে বাধাটা কোথায় বা সমস্যাটা কোথায়? প্রচেষ্টার অভাব। এই কাজটা হচ্ছে কিন্তু এসএসসি না, বিনিয়োগ নিয়ে আসে এসএসসির কাজ না, এটা এক্সচেঞ্জের কাজ। কিন্তু এক্সচেঞ্জে এই ধরনের কোনো লবি বা এই ধরনের কোনো সভা আমি আদৌ দেখি। দ্বিতীয় কারণ হচ্ছে যে বড় বড় যারা আছে তাদের আইপিও প্রাইসিং এর একটা সমস্যা আছে, তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, তার থেকে এগুলো একটা ফ্যামিলি বিজনেসে পরিণত হয়েছে। কর্পোরেট গভর্নেন্সের দিকে তাদের নজর নেই, এবং যে লিস্টিং হলে যে ট্রান্সপারেন্সি আনতে হবে সব ব্যাপারে, সে ব্যাপারেও তারা হয়তো এখনো প্রস্তুত না। তো এইসব ব্যাপারে তাদেরকে কনভিন্স করে, তাদেরকে বুঝিয়ে নিয়ে আসার যে প্রবণতা, চেষ্টা, সেটা একেবারেই আমার মনে হয় নেই, একেবারেই বাজার নেই। বরং আমরা খালি বাজার, ব্যাংক কত ইনভেস্ট করবে, ইন্স্যুরেন্স কোম্পানি কত ইনভেস্ট করবে, এটা তো অর্থহীন। আপনার সক্ষমতা দিলেও, আইনগত সক্ষমতা দিলেও একটা ব্যাংক যে ইনভেস্ট করবে তার কোনো প্রমাণ আছে? অনেক ব্যাংকের কিন্তু এখন ব্যাংকের আইনগতভাবেই অনেক ব্যাংকই এখন ইনভেস্ট করতে পারে, কিন্তু তারা তো করছে না। কারণ একটা ব্যাংক তখনই ইনভেস্ট করবে যখন এটা মুনাফা পাবে, যখন এটা। নিশ্চয়ই ফারুক আহমেদ সিদ্দিকী, আমরা আবারও ফিরবো এই প্রসঙ্গে। মাহমুদ হোসেন এফসি, আপনিও আছেন আমার সঙ্গে। এই মুহূর্তে একটা ছোট বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরছি আপনাদের কাছে। মাহমুদ হোসেন এফসি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে কথা বলছিলেন আপনি। আমরা দেখছি যে ব্যাংকের বিনিয়োগ সীমা নিয়ে গত কয়েক মাস ধরেই বাজারে একরকম অস্থিরতা, বিনিয়োগকারীরা শঙ্কিত এবং আতঙ্কিত। এমনটা কেন হচ্ছে? অন্য খাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে ভূমিকা রাখার কথা ছিল, তাদের নিয়ে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আগেই বলে নেই যে আমরা সবাই জানি যে বিশ্বের যে কোনো মার্কেটে, শেয়ার মার্কেট বা ইকুইটি মার্কেট বলেন, এটার জন্য কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পার্টিসিপেশন, একটিভ পার্টিসিপেশন, এবং আমি বলবো দায়িত্বশীল পার্টিসিপেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কথা বললে প্রথমেই আইসিবির কথা আসবে, যেটা রাষ্ট্রীয় টাকায় গঠিত, পরিচালিত। তারা কি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর আচরণ করছেন? কোনো কারণে তারা কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর আচরণ করছেন না, এবং তারা মাঝে মধ্যেই কিন্তু আপনার প্রফিট টেকার হয়ে যাচ্ছেন। তো তারা তো প্রফিটের জন্য প্রতিষ্ঠিতও না, এবং তারা পরিচালিত ওভাবে হওয়ার কথা না। এখানে আমাদের একটা ইনস্টিটিউশনাল ফেইলিউর কিন্তু আছে। দেন মার্কেটে অন্য যারা ইন্টারমিডিয়ারি থাকে তাদেরও কিন্তু আপনার আচরণটা অনেকটা বাজারকে আপনার একটা স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য যতটা না, তার চেয়ে বেশি প্রফিট টেক আউট করার জন্য। তো এটা একটা কমপ্লিট আমাদের একটা ইনস্টিটিউশনালাইজড ফেইলিউর, এবং এদিকে কিন্তু আমি বলবো যে ভেস্টেড কোয়ার্টারের ইনফ্লুয়েন্সের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা আরও যারা মার্কেটে দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা আছেন, তারা ওভাবে কিন্তু একটিভ রোল প্লে করতে পারছেন না। ফারুক আহমেদ সিদ্দিকী স্যার সঠিকই বলছিলেন যে বাজারে বিনিয়োগকারী আপনার যেমনটা নিয়ে আসা, অথবা আপনার লিস্টিং করার জন্য কোম্পানিকে নিয়ে আসা কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ না। তারপরেও তারা দেখেন রোড শো করছে, কিন্তু এটা তো স্টক এক্সচেঞ্জের করার কথা। স্টক এক্সচেঞ্জে তো আমাদের স্ট্র্যাটেজিক পার্টনাররাও আসলো, এবং ওখানে অনেক পরিমাণ ইনভেস্ট হওয়ার কথা। ইনভেস্টমেন্ট হলে অনেক ভিজিলেন্স সক্ষমতা বাড়ানোর কথা। কেন এখনো ভিজিলেন্স সক্ষমতা বাড়ছে না?
আমাদের যে স্ট্র্যাটেজিক ইনভেস্টর যারা ছিল, ওনাদের তো অনেক পরিমাণ ইনভেস্টের কথা, এবং ওই অনুসারে তো ডেইলি না রিয়াল টাইম ট্র্যাকিং পাওয়ার কথা যে কোথাও কোনো কারসাজি হচ্ছে কিনা। আপনি দেখুন গত কয়েক মাস যাবত যেসব আপনার শেয়ারের দাম বেড়েছে, এরা কতটা আপনার হচ্ছে মৌলভিত্তিক শেয়ার। অনেক দেখবেন স্মল ক্যাপ শেয়ার, তাদের আপনার দাম আপনার কয়েকশো গুণ বেড়েছে। তো এটা তো যে কেউ দেখলে বুঝতে পারে যে এখানে আপনার কিছু আপনার হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার হচ্ছে। তো এই ব্যাপারেই আমাদের কতটা অ্যাক্টিভ আপনার রেগুলেটরি আসলে দেখার বিষয়। মাহমুদ হোসেন এফসি আপনি আছেন আমার সঙ্গে। ফারুক আহমেদ সিদ্দিকী, এই বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। বর্তমান বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবস্থান এবং সক্রিয়তা আপনি কি দেখছেন, আপনার মন্তব্য কি এই বিষয়ে? দেখেন, আমি যেহেতু বাজারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না, আমি তারা কতটুকু সক্রিয় এটা আমার পক্ষে এই মুহূর্তে বলা মুশকিল। তবে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে ধরনের আচরণ করা উচিত, সাধারণত তারা সে ধরনের আচরণ করে না। অর্থাৎ একটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সে কিন্তু বিনিয়োগকারী, সে ট্রেডার না। তাকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। একটা শেয়ার দীর্ঘমেয়াদী ধরে রাখলে কোথায় লাভ হবে, কোথায় লস হবে চিন্তা করতে হবে। থেকে বাজার ওঠানামায় ট্রেডিং করাটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাজ নয়। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারীর মতো আচরণ করে, অর্থাৎ শর্ট টার্ম বিনিয়োগ করে এবং তাড়াতাড়ি প্রফিট তুলে নিতে চায়। এতে করে বাজারের স্থিতিশীলতা যেটা, সেই স্থিতিশীলতা আনয়ন করা কঠিন হয়ে পড়ে। কারণ বাজারে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন, এবং যারা ট্রেডারের প্রয়োজন আছে তারা স্বল্পমেয়াদী বিনিয়োগ করবেন। কিন্তু আমাদের এখানে ট্রেডারের আধিক্য এত বেশি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রভাব এত কম যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ মানে যেগুলো শেয়ার, যেটা ওয়ার্থ নাথিং, যারা ডিভিডেন্ড দিতে পারে না, তাদের দাম ডবল 3 ডবল হয়ে যাচ্ছে গত কয়েক মাসে। অথচ যাগুলো মৌলভিত্তিক ভালো শেয়ার সেইগুলো কিন্তু মোরলেস তেমন কিছু দাম বাড়েনি। তো এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি ইন্টারেস্ট দিত, তাহলে তো মৌলভিত্তিক যে ভালো কোম্পানিগুলো সেগুলোর দাম বাড়তো। ফারুক আহমেদ সিদ্দিকী, আমাদের আরো একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। আমার সঙ্গে আছেন মাহমুদ হোসেন এফসি, আপনিও আছেন। ৭১-এ চলছে শনিবারের বিশেষ অর্থযোগ। কথা বলছি পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএসএসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং আছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি। আবারও ফিরছি তাদের কাছে। ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে আসতে চাই। আরও একটি ব্রোকারেজ হাউসের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গত সপ্তাহে তামহা সিকিউরিটিজ নামে ব্রোকারেজ হাউসটির বিরুদ্ধে অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা। 29শে নভেম্বর থেকে এর লেনদেন বন্ধ রেখেছে ডিএসসি। আমরা দেখলাম যে গত 1.5 বছরে পরপর 3টি ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের মতো ঘটনা ঘটলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা খুব আনফরচুনেট। এই ধরনের ঘটনা খুব কঠিনভাবে বন্ধ করা উচিত তদন্ত সাপেক্ষে। এবং আমার মনে হয় এটা হচ্ছে এসিসি মেন এবং এক্সচেঞ্জ তো বটেই, তার পাশাপাশি এসিসিকেও এদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত। কারণ একটা ব্রোকার হাউসে যদি কোনো অনিয়ম হয়, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা সরাসরি এতে ক্ষতি হয় তাদের। সুতরাং ব্রোকার হাউসে যদি কোনো অনিয়ম হয়, সঙ্গে সঙ্গে এটা তদন্ত করা উচিত খুব দ্রুত সময়ে, এবং তার জন্য কঠিন ব্যবস্থা গ্রহণ করা উচিত। এসএসসি এই ধরনের ঘটনা কোনোভাবেই করতে কাম্য নয়। আপনি আছেন আমার সঙ্গে মাহমুদ হোসেন এফসি, একটু ছোট করে আপনার মন্তব্য জানতে চাই। বলা হচ্ছে হিসেবের গড় মিলের কারণে ব্রোকারেজ হাউসটি লেনদেন বন্ধ রাখা হয়েছে। এমনটা বলা হলেও এর আগে আমরা দেখেছি বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনায় বন্ধ করে দেওয়া হয়েছে। একজন নিরীক্ষক হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন, এর সমাধান কিভাবে, খুব ছোট করে জানতে চাই। দেখুন, সবচেয়ে প্রথম বলবো যে প্রকৃত ঘটনাটা সবার সামনে বলাটা হচ্ছে আমাদের এটা শুধুমাত্র নৈতিক দায়িত্ব না, বাজারের দীর্ঘমেয়াদের জন্য খুব দরকার।
এবং এ ব্যাপারে আমি বলবো দৃষ্টান্তমূলক পানিশমেন্ট নিতে হবে, যাতে অন্য কেউ এই পথে আর পা না বাড়ায়। কারণ পুঁজিবাজারের সবচেয়ে বড় ব্যাপার কিন্তু ইন্টারমিডিয়ারির উপর বিনিয়োগকারীদের আস্থা। এরকম একটা অবস্থা হলে আস্থাহীনতা কিন্তু দেখা দিবে এবং সেটা কিন্তু গড়তে অনেক সময় লাগবে, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না মার্কেটের এই অবস্থায়। মাহমুদ হোসেন এফসি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে যুক্ত হবার জন্য, এবং একই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারুক আহমেদ সিদ্দিকী আপনাকেও এই মুহূর্তে অর্থযোগকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল অর্থযোগের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সংবাদে থাকুন একাত্তরে। প্রতি মুহূর্তেই আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। ভয় নয়, সচেতনতায় জয়। একাত্তরের সঙ্গেই থাকুন।